আমি যদি সামারাইজ করি যে 1 নাম্বার, এটা আমাদের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য প্রণোদনা দেবে, আমাদের এই ডেভেলপমেন্ট ইনক্লুসিভ ফাইন্যান্সিয়াল সেক্টর বা ইনক্লুসিভ গ্রোথ সেক্টরে বিভিন্ন কাজগুলো করার জন্য, এবং সেগুলোর জন্য বিজনেস সলিউশনগুলো কীভাবে বানাতে হবে যাতে করে টেকসই হয় সেটা নিয়ে চিন্তা করতে হবে। অনেকগুলো সুউদাহরণ অলরেডি আছে, যাতে করে আমাদের সক্ষমতা বাড়াতে হবে, কজালিটি বের করে সেটাতে ক্রিটিক্যাল মিনিমাম ইন্টারভেনশন করা, অপটিমাম ইউজ অফ রিসোর্সেসের মাধ্যমে, এবং সোশ্যাল ইয়ারতে যে সেক্টরে যে ইনভেস্টমেন্টগুলো করা দরকার তার জন্য প্রয়োজনে সরকারের সাথে কথা বলতে হবে যে এইভাবে রিসোর্স দিলে সরকারের যে লক্ষ্য জনগণের সুখ শান্তি বাড়ানোর, জনগণকে প্রসপারাস ইয়ে করা, ইনক্লুসিভ গ্রোথ সরকারের একটা বড় রকমের লক্ষ্য। কাজে সেটার সাথেও যেহেতু সামঞ্জস্যপূর্ণ আমার ধারণা, সেভাবে যদি আমরা বোঝাতে সক্ষম হই, এই অনুদানের অনেক অর্থ বা সোশ্যাল সেক্টর ইনভেস্টমেন্টের জন্য অর্থ সরকারের কাছ থেকেও পাওয়া যাবে। আর এনজিওদের লিমিটেড কিছু ক্যাপাসিটি আছে, আর যারা রিট্রেন্সড হয়েছে আমি জানতে পারলাম অনেক লোক হয়েছে, অনেক লোক হয়েছে, এদের মধ্যে যারা দেখুন একটা যারা ক্যারিয়ারে প্রজেক্ট বেসড কাজ করার নিয়েছে, ক্যারিয়ার হিসেবে বেরিয়ে নিয়েছে, তারা কিন্তু জানে প্রত্যেকটা প্রজেক্ট হচ্ছে একটা লিমিটেড লাইফ সাইকেল থাকে। তো দে শুড হ্যাভ এ প্ল্যান যে কি আমি প্রজেক্টটা যখন শেষ হয়ে যাবে আমি কি করব, তার ব্যক্তিগত আছে। এরা যেহেতু হঠাৎ হয়েছে, দেশেরই নাগরিক, এদের মধ্যে অনেকে যারা বিভিন্ন দক্ষতা অর্জন করেছে, সামনে আমাদের যে এমএফআই সেক্টরের চ্যালেঞ্জ, মাইক্রো এন্টারপ্রাইজ বা এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টে সাহায্য করা, মার্কেট বেস করা, ওদের মার্কেটিংয়ের সক্ষমতা বাড়ানো, এবং কিছু কাজ আছে এগ্রিগেটরের করতে, বিদেশে যে কোনো এক্সপোর্ট করতে হলে একটা ক্ষুদ্র কৃষকের কিন্তু সে ভালো প্রোডাক্ট তৈরি করলে বা ক্ষুদ্র উদ্যোক্তার সে কিন্তু বিশ্ববাজারে এটাকে কীভাবে, বিশ্ববাজার কেন বাংলাদেশেরই মার্কেটে সে যে কথাবার্তা বলবে, নেগোশিয়েট করবে, সে সক্ষমতা তার নাই। কাজে এখানে অনেক এগ্রিগেটর লাগবে, যেখানে কিন্তু এসব দক্ষ এডুকেটেড লোকজনের দরকার হবে। এই মার্কেট লিংকেজটা তৈরি করে দেওয়া। আমার একটা প্রত্যাশা, দে উইল বি পুশ টু আন্ডারটেক দিস কাইন্ড অফ ভেঞ্চার্স। ওকে স্যার। চাকর নির্ভর বা চাকুরি নির্ভর প্রফেশনালস বারবার যেটা বলছেন সেটা না করে তাদের যে দক্ষতাটা, তাদের যে সামর্থ্য, তার সত্যিকার রিফ্লেকশন হবে যদি তারা এইসব ভেঞ্চারগুলো নিতে পারে, এবং ক্লোজলি কাজ করার সুযোগ আছে এমএফআইদের সাথে। ওকে স্যার। তো ইন দ্যাট কেস এভরিওয়ান ইজ নট এমএফআই, মানে প্রতিষ্ঠান তো অনেক আছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো আছে। তো সেক্ষেত্রে এক হচ্ছে যে তাদের কাজের প্যাটার্নও কিন্তু একদমই মাইক্রো ক্রেডিটের মতো নয়, প্লাস হচ্ছে যে তাদের যে এক্সপার্টাইজ এটাও একটু ডিফারেন্ট দিকে গ্রো করেছে। এটা কিন্তু আমার কথার ভিতরে আমি বলেছি, একটা হচ্ছে এমএফআইরা শুধু ক্রেডিট ম্যানেজমেন্টে ব্যস্ত নয়, ক্রেডিট ম্যানেজ করতে যেয়ে আমি প্রথমে বলেছিলাম ডিসেন্ট এমপ্লয়মেন্ট হচ্ছে কিনা সেটা দেখে। ইটস নট অ্যাবাউট ডিসবার্সিং সাম মানি, কারণ আমাদের উদ্দেশ্য তো ডিসবার্স করে যাতে টাকাটা অর্থায়নটা করছি যাতে ডিসেন্ট এমপ্লয়মেন্ট হয়, এমপ্লয়মেন্টটা হচ্ছে কিনা, এন্ড ইকোনমিক ব্যালেন্স অলসো, এবং ইকুইটেবল ডিস্ট্রিবিউশন একটা হচ্ছে, ইকুইটেবল একটা ডিস্ট্রিবিউশন দেশে হচ্ছে, ইনক্লুসিভ গ্রোথটা হচ্ছে কিনা, এসব দেখার জন্য কিন্তু আমার প্রত্যাশা হচ্ছে এইসব যারা কাজ করেছে তারা এই জিনিসগুলোকে কন্ট্রিবিউট করতে পারবে এখানে। তারপরে ধরুন ঝুঁকি নিরসন, ঝুঁকি একটা বড় বিষয়, এটা অনেকটা বানরের 5 হাত উঠে 4 হাত নেমে যাওয়ার মতো আমাদের দেশের অবস্থা, ওই তেল আলাবাস, তাই সেই ছোটবেলার আমাদের সে অঙ্কের মতো। তো এখানের মধ্যে এই ঝুঁকির জন্য এমএফআইদের যেটা কন্ট্রিবিউশন, ওর এমএফআই কন্ট্রিবিউশনের ফলে কিন্তু একটা আপওয়ার্ড পুশের তৈরি হচ্ছে, কিন্তু এগুলো অনেক নেগেটিভ এক্সটার্নালিটিস আছে যেগুলো আবার এদেরকে ডাউনে নিয়ে যায়। তখন লোকজন দোষারোপ করে যে কি এমএফআই কেন, কি এরা কাজ করতেছে, এরা তো উঠলো না কেন। তো আসলে নেগেটিভ এক্সটার্নালিটিসগুলোর মধ্যে আছে একটা বড় ঝুঁকি, ক্লাইমেট ঝুঁকি থেকে শুরু করে হেলথের ঝুঁকি। একজন গরিব মানুষের যদি মূল উপার্জনক্ষম ব্যক্তি মারা যায় বা অসুস্থ হয়ে পড়ে, অকর্মণ্য হয়ে পড়ে, তার পুরো পরিবারটাই ধসে যায়। তো
এই ঝুঁকির হ্রাসের জন্য কি করবে? নানা বৈচিত্র্যপূর্ণ ঝুঁকি আছে, শুধু ক্লাইমেটিক রিস্ক না, পার্সোনাল রিস্ক, বিজনেস ফেইলার রিস্ক আছে। তো এগুলো কাজগুলো কিন্তু যথেষ্ট সফিস্টিকেটেড। একদিকে ঝুঁকি কমিয়ে এমন পর্যায়ে আনতে হবে যাতে করে এগুলো ইনসিওরেবল রিস্ক হয়, এবং সেই মাইক্রো ইন্স্যুরেন্স করার জন্য কিন্তু সবচেয়ে কম্পারেটিভ অ্যাডভান্টেজ বেশি কিন্তু এমএফআইদের। তো এই কাজগুলোর মধ্যে অ্যাকচুয়ারিয়াল অ্যানালাইসিস দরকার আছে, অনেক স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের দরকার আছে, নানা রকমের যোগ্যতার দরকার আছে যে ইয়াতে। তো সেখানে সেরকম দক্ষ লোক যদি আপনি যেসব সোকল্ড ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান বললেন, এটা আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের বেতন, এটা নিয়ে আমাদের কথা আছে। তাদের একটা হলো যে কি তারা যেখানে অপেক্ষাকৃত উচ্চ বেতনে কাজ করে, এবং সেটা ইন্টারন্যাশনাল এজেন্সিগুলোর একটা বৈশিষ্ট্য, এবং তারা যেহেতু হার্ড কারেন্সিতে টাকা পায়, কাজে অ্যাফোর্ড করতে পারে নানা এটা। কিন্তু আসলে সেটা কি আমাদের পুরো সার্বিক সেক্টরের জন্য প্রয়োজনীয়? কারণ আমরা অর্থনীতিতে একটা জানি যে কি আপনার মার্জিনাল প্রোডাক্টিভিটি আর ওয়েজের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। আপনি আসলে কতটুকু কন্ট্রিবিউট করছেন আর ভ্যালু অ্যাড করছেন, তার চেয়ে বেশি আপনি কি নিয়ে নিচ্ছেন নাকি সুবিধা ভোগ করছেন। আমার ধারণা অনেক ক্ষেত্রে তাই, অনেক ক্ষেত্রে তাই। কাজে এদের ডিসকমফোর্ট হবে, একটা লাইফস্টাইলে তারা একটা ইয়ে করে ফেলেছে। এখন যখন দেশীয় যে প্রতিষ্ঠানে করবে, তখন তো মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো অনেক পারফরমেন্স ওরিয়েন্টেড। এখানে বোর বেতনের সাথে তাদের কাজের সামঞ্জস্য থাকে, কারণ ক্যালকুলেট করা সম্ভব হয় যে কি তার কন্ট্রিবিউশনটা কতটুকু, একজন কর্মীর পোর্টফোলিও কতটুকু, সেখান থেকে কতটুকু আর্নিং আসে ইত্যাদি, এগুলো তার ভ্যালু এডিশনটা মাপা যায়। তখন এরা সত্যিকারের মার্কেট বেসড, বাংলাদেশের মার্কেট বেসড ওয়েজের অফারের সম্মুখীন হবে। তো এটা একটু ডিসকমফোর্ট তৈরি করবে, কিন্তু পৃথিবীতে জগৎ তো সবসময় পরিবর্তনশীল, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে আর মানুষের ডিসকমফোর্ট হয়। এনি চেঞ্জ উইল ব্রিং ফোর্থ ডিসকমফোর্ট, এবং এই প্রসেস ভিতরে যাইতে হবে, তারপর তারা এটা করবে। কেউ কেউ যদি উদ্যোক্তা হয়ে পড়তে পারে তাহলে আরও ভালো, এবং সেখানের মধ্যে দেশের এই মাইক্রো এন্টারপ্রাইজের ব্র্যান্ডিং, ডেভেলপমেন্ট, ঝুঁকি নিরসন, তারপরে এমপ্লয়মেন্টের অনেকগুলো সেক্টর আছে যে কি ওদের কীভাবে ওদের এমনভাবে ইনকাম বাড়ানো যায়, ইকোনমিক্স অফ স্কেল এমনভাবে বাড়ানো যায় যাতে করে ওরা আর পভার্টি এলিভিয়েশন টাইপ প্রোগ্রামের অংশ না হয়, বরং প্রসপারিটির পথে যেতে পারে। ওদের যাতে ক্যাপিটাল ফর্মেশন, আমাদের লক্ষ্যভুক্ত জন্য ক্যাপিটাল ফর্মেশনের রেজিলিয়েন্স যাতে বাড়ে, অ্যাসেট বিল্ড করতে পারে। তো এইসব ক্ষেত্রে যদি ওনারা কন্ট্রিবিউট করতে পারেন, তো দে হ্যাভ অ্যান অপরচুনিটি। আর স্যার, কর্পোরেট সেক্টরের কোনো দায়িত্ব আছে কিনা এখানে? কর্পোরেট ক্যান প্লে এনি রোল অর নট? আমাদের কাছে, আমাদের দেশে কর্পোরেট সেক্টর বললে আমাদের সামনে ভেসে আসে কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি। আসলে কর্পোরেট সেক্টর তো তা না। কোম্পানি কালচার, যাদের একটা রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করতে বলি, সেই হিসাবে আমাদের কিছু মাল্টিন্যাশনাল এবং দুই খাতে গোনা কিছু দেশজ কোম্পানি ছাড়া কর্পোরেট প্রতিষ্ঠানগুলোরও কিন্তু উন্নয়নের প্রচুর সুযোগ আছে। এদের ম্যানেজমেন্ট স্টাইল থেকে শুরু করে ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি, স্ট্রাকচার, নানা ইস্যু আছে। এগুলোর বেশিরভাগই এমন নয় যে কি মানে অনুসরণীয় উদাহরণ সৃষ্টি করেছে। আচ্ছা, কাজে এখানে কর্পোরেট সেক্টর কি দায়িত্ব নেবে এদের? আপনার কাছে মনে হয় যে they don't have any responsibility? ওদের নিজেদেরই এখন হিমশিম খাচ্ছে নানা ইয়াতে। They have got their own challenges. Yeah, but they got industries or this kind of productive adventures and different মানে আপনার শিল্প কারখানা আছে, কারো কারো একটা ফ্যাক্টরি আছে। তো সেই জায়গাটাতে তো আমরা অ্যাকোমোডেট করতে পারছি আমাদের ট্যালেন্টকে বা আমাদের। এটা তো মার্কেট ঠিক করবে, যাতে ওদের যখন দরকার হবে তারা সেভাবে লোক হায়ার করবে। ঠিক এক্স্যাক্টলি যে এই প্রজেক্টগুলোর রিট্রেঞ্চড ওয়ার্ক, যারা যে কর্মী বাহিনী আছে যারা কাজ করতেন, তাদের সাথে এদের রিকোয়ারমেন্ট যে ম্যাচ করতে হবে, নাহলে তো তারা নেবে না। রাইট। তো স্যার, এই ম্যাচিংয়ের জন্য আমাদের কোনো প্রস্তুতি দরকার আছে কিনা? যে মানুষগুলো এখন কাজ পাচ্ছে না, ইফ দে ওয়ান্ট টু ডেভেলপ দেয়ার ক্যারিয়ার ইন কর্পোরেট সেক্টরস, সেখানে তারা কী ধরনের প্রস্তুতি গ্রহণ করতে পারে?
কর্পোরেট সেক্টরের রিকোয়ারমেন্টসগুলো জানতে হবে, নিজেদেরকে সেভাবে প্রস্তুত করতে হবে, এবং তারা যেহেতু অপেক্ষাকৃত ধরে নিচ্ছে এডুকেটেড লোকজন, কাজেই তারা এই ম্যাচিংটা করে নিতে পারে। তবে আমি এটাতে খুব বেশি আশার আলো দেখছি না যে কি কর্পোরেট সেক্টর যেভাবে গ্রো করা দরকার আমাদের এমপ্লয়মেন্টে, সেটা মনে আরও চাঙ্গা হওয়া দরকার, আরও চাঙ্গা, তাছাড়া তখন এগুলোর সৃষ্টি হবে না। কিন্তু এই নন প্রফিট সেক্টরে যেসব মাল্টিন্যাশনাল বা এই যে প্রজেক্টগুলোতে যারা কাজ করতো, ইউএসএআইডি বা এগুলাতে, এদের বিজনেস ওরিয়েন্টেশন আমার ধারণা তেমন নাই না। কাজে কর্পোরেট সেক্টর তো দে উইল নট বি ইন্টারেস্টেড টু রিক্রুট দেম। দে স্পিক ইন ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ, মানে ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ দে হ্যাভ ক্রিয়েটেড। অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনগুলোর নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয়ে গেছে এখন, যারা স্পেশালি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনগুলো যেগুলো আছে, তো ওই ল্যাঙ্গুয়েজগুলোকে যেই বারগুলোর মধ্যে ফেলা হয়, কর্পোরেটের কিন্তু আবার ল্যাঙ্গুয়েজটা একদম ডিফারেন্ট। দে স্পিক ইন আ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ ডিফারেন্স থাকুক, সেটা খুব বড় কথা নয়। জার্গনগুলা তখন দ্রুত আপনি রপ্ত করতে পারেন, মানে একই ভিন্ন ভিন্ন জার্গন মাইট ক্যারি দ্য সেম মিনিং, তো সেটা তারা রপ্ত করে নিতে পারে। কিন্তু অ্যাটিটিউড, ভঙ্গি, সেটা মননটা, কারণ প্রাইভেট কর্পোরেট সেক্টরে আপনাকে ডাই হার্ড প্রফিট মোটিভে যে অর্গানাইজেশন রত, সেখানে এসে নন প্রফিট সেক্টর থেকে যে ম্যাচ করা, আমি খুব আশাবাদী না এটাতে। ইটস আ চ্যালেঞ্জ, অফ কোর্স ইটস আ চ্যালেঞ্জ। তবে একটা আপনাদের, আমার মনে হয় এটা নিয়ে এত হইচই করার কিছু নাই, কারণ প্রত্যেকে আমরা যদি একটা রিয়েলি একটা স্টাডি করতাম এরা কি করে, দেখবেন এদের অধিকাংশই, একটা বড় অংশই মাঠ পর্যায়ে যারা কাজ করে তারা ছাড়া বড় অংশই দে কেম ফ্রম বেটার ইকোনমিক ব্যাকগ্রাউন্ড। They have got their own plan. কাজেই তারা অলরেডি কোপিং শুরু করে দিয়েছে। হ্যাঁ, মোস্টলি যেভাবে হোক একটা, আমরা যতটুকু দুশ্চিন্তাগ্রস্ত, মেবি দে আর নট, হয়তো সত্যিকার পরিস্থিতি এটা স্টাডি করা ছাড়া বলা যাবে না। একটু যে আমার ব্যক্তিগত গাট ফিলিংস হচ্ছে এত শোচনীয় অবস্থা না। Okay, sir. I'm not very fond of these grant-based activities. Okay, sir. So very positive. আমি সেটা ব্যাখ্যা করে বলেছি কেন। জি, very positively you have explained. We have to be efficient. More efficient. Much more efficient, sir. তো ভেরি পজিটিভ থিঙ্কিং স্যার। আপনি যেটা বলেছেন, এখন পর্যন্ত আমরা যে কথাগুলো বলেছি, যেখানে আমাদের আতঙ্ক কাজ করেছে, হতাশা কাজ করেছে, ভয় কাজ করেছে, ইউ আর শোয়িং আস আ লাইট যে ইয়েস, এত আতঙ্কিত হওয়ার কিছু নাই, এত ভয় পাওয়ার এত খারাপ অবস্থাও নেই। উই ক্যান কোপ অ্যান্ড উই ক্যান স্ট্যান্ড আপ আগেইন। হয়তো আমরা যে লাইফস্টাইলটা ভাবছিলাম, সেই লাইফস্টাইলটা আসলে আমাদের ছিলই না। উই শোড আপ, উই মেড ইট লাইক দ্যাট। তো ওই জায়গাটাতে আমাদের এখন নিজেকে আসলে আরো আপাত কিছু পেইন থাকলেও লং টার্মে তো এটার ইম্প্যাক্ট ভালো হবে। এই লেসনটা খুব ভালো একটা করোনা নির্ভর ইয়েতে বাংলাদেশে আর থাকা উচিত হবে না। এটা অনেক ইনএফিশিয়েন্সি, অতীতে আমরা এই ফরেন এইড নিয়ে অনেক ন্যাক্কার জন্য অনেক এগুলো ক্রিটিসিজম আছে, এগুলো বিদগ্ধদের জন্য সবাই জানেন। কাজে এটা খুব সুফলদায়ক জিনিসটা, এটা ম্যানেজ করা ব্যাখ্যা করেছি আমি। কাজেই এইটার জন্য এইড চলে গেছে, এই জন্য আমাদের বিরাট কান্নাকাটি করার দরকার নাই। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ইট ওয়াজ রিয়েলি নাইস কনভারসেশন, এবং আপনার যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা পেলাম, অফকোর্স তো এটা নিশ্চয়ই আমরা কাজে লাগাতে পারবো। এবং স্যার যেভাবে যেই পথ নিদর্শন দিয়েছেন, আশা করি এটা যারা আমাদের উন্নয়নের সাথে জড়িত আছেন তারা নিশ্চয়ই একটু অন্যভাবে চিন্তা করার চেষ্টা করবেন। এবং আপনারা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন, আপনাদের যদি কোনো মতামত থাকে, ইউ ক্যান রাইট ইট ইন আওয়ার ইউটিউব কমেন্ট বক্স অ্যান্ড ইউ ক্যান রিচ টু আস। এবং আমাদের সাথে এরকম বিভিন্ন ধরনের নির্দেশনা, বিভিন্ন ধরনের গবেষণার ফলাফল এবং অনেক ধরনের যেই গাইডেন্সগুলো আমরা পাই, এটা যদি আপনারা পেতে চান, সাথে থাকুন এবং দেখতে থাকুন দ্য ভয়েসেস অফ ডেভেলপমেন্ট। সকলকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।